আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে অসৎ উপায়ে নামজারি করলে করণীয় কি। অর্থাৎ আপনার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি তার নিজের নামে নামজারি করে নেয় তাহলে আপনার করণীয় কি। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, নিজের জমির নামজারি যদি অসৎ উপায়ে অন্য কোনো ব্যক্তি তার নিজের নামে নামজারি করে নেয়, সেই ক্ষেত্রে করণীয় কি আজকের বিষয়। আমরা জানি যে একখণ্ড জমির মালিকানা পেতে হলে দুইটি মন্ত্রণালয়ের থেকে আমাদের জমির মালিকানার স্বীকৃতিপত্র নিতে হয়। তার মধ্যে আইন মন্ত্রণালয় থেকে তার সংশ্লিষ্ট বিভাগ সাব রেজিস্ট্রি অফিস, এই সাব রেজিস্ট্রি অফিস থেকে জমির দলিল নিতে হয়। আর এই জমির দলিল হচ্ছে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যে ডকুমেন্ট দিয়ে জমি বেচা বিক্রি হস্তান্তর সব কিছু করা যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ আছে উপজেলা ভূমি অফিস, এই ভূমি অফিস কর্তৃক নামজারি খতিয়ানের একটি স্বীকৃতিপত্র নিতে হয়। এই দুইটি স্বীকৃতিপত্র যে ব্যক্তির কাছে থাকে সঠিকভাবে, তিনি জমির প্রকৃত মালিক। আমাদের সমাজে দেখা যায় যে অনেক প্রতারক চক্র, দুর্নীতিবাজ, ভূমিদস্যু তারা অনেক সময় একজন সহজ সরল মালিকের সম্পত্তি যে কোনোভাবে তারা নিজেদের নামে নামজারি করে নেয়, নামজারি করে নিয়ে বিক্রি করে দেয়। এই যে নামজারি করে নিয়ে বিক্রি করে দিল, তার মানে কিন্তু এটা না যে এই সম্পত্তির মালিক তিনি হয়ে গেলেন। সবচেয়ে শক্ত ডকুমেন্টস হচ্ছে জমির দলিল, যদি সেটি বৈধ উপায়ে করা হয়। তো এরকমভাবে আমাদের সমাজে যে বিষয়গুলি সব সময় দেখে, আমাদের কাছে অনেকেই ফোন করেন যে নামজারি, আমার জমির সকল ডকুমেন্টস আছে কিন্তু নামজারিটা অন্য আরেকজন নামে হয়ে গেছে, এখন সেই জমি ছাড়তেছে না। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যে আপনার প্রথম বুঝতে হবে যে আমার মালিক, জমির মালিকানার যে ইতিহাস, এই ইতিহাসটা আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে। তো ইতিহাসটা যদি ঠিক রাখতে হয় তাহলে আপনার জমির দলিল এবং জমির দলিলের সাথে পিছনের যেই সকল মালিকের বায়া দলিল আছে সেই বায়া দলিলের সাথে সম্পৃক্ত রাখতে হবে, এবং দলিলের সাথে যে খতিয়ান, এই খতিয়ানের ধারাবাহিক মালিকানার চেইন, এটি ঠিক রাখতে হবে। তো এইগুলি যদি আপনার ঠিক থাকে, তারপরেও যদি আপনার এই সম্পত্তি অন্য একজনের নামে যদি নামজারি হয়ে যায়, তাহলে সেই নামজারি সংশোধন করে আপনার নামে আপনি কিন্তু সঠিকভাবে নিয়ে আসতে পারবেন। আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছেন যে সম্পত্তি বিক্রি করার পরে তারা সবসময় খোঁজ রাখেন যে নতুন গ্রহীতা বা নতুন জমির মালিক যিনি, তিনি নামজারি করেছেন কিনা। কারণ আমাদের দেশের ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে দুর্নীতিবাজদের আখড়া, দালালের আখড়া, এখানে সব ধরনের কাজ হয় বিনিময়ের ক্ষেত্রে। তো এইখানে দেখা গেছে যে একজন নতুন মালিক তিনি সম্পত্তি ক্রয় করেছেন এবং তিনি নিজেই জানেন যে আমার কাছে যখন দলিল আছে তখন আমি সম্পত্তির মালিক, আমার দখলে আছি, আমার রেকর্ড খতিয়ান আছে, সব আছে, কিন্তু নামজারি 2 বছর পরে করি, সমস্যা কি। অনেকে তাদের কর্মব্যস্ততার কারণে তারা নামজারি করেন না, অনেকে হেলায় হেলায় করেন না, অনেকে ভুল করে করেন না। এই বিষয়টি নামজারি না করার ফলে যে পূর্বের যে দাতা বা পূর্বের যে জমির মালিক, সেই মালিক দেখা গেছে তঞ্চকতা করে বা প্রতারণা করে এই সম্পত্তিটি তিনি নিজের নামে খাজনা দিয়ে তারপরে কিন্তু সম্পত্তি বিক্রি করে দেয়। এখন বিক্রি কিভাবে করে, যে জমির মালিকানা পরিবর্তনের সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ স্বীকৃতিপত্র হচ্ছে নামজারি খতিয়ান। তো নামজারি খতিয়ানটি আমরা এই জন্যই করি যে পূর্বের মালিকের মূল জোট থেকে যে সম্পত্তিটি আছে সেই সম্পত্তি থেকে আপনি যদি 10% সম্পত্তি ক্রয় করেন, পূর্বের মালিকের মূল জোট থেকে 10% সম্পত্তি কর্তন করে আপনার নামে এনে একটি খতিয়ান তৈরি করে আপনাকে নতুন মালিকানা দিবে, এবং আপনি প্রতি বছর এই খতিয়ানের বুনিয়াদে আপনি সংশ্লিষ্ট বিভাগে ভূমি উন্নয়ন কর বা খাজনা বা যেটাই হোক এটা আপনি দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার সাব রেজিস্ট্রার অফিসে মালিকানা পরিবর্তন হলেও ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ, এই বিভাগে আপনার মালিকানা পরিবর্তন হয় নাই বিধায়
পূর্বের মালিক তঞ্চকতা করে তিনি তার নামে খাজনা দিয়ে এই সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। এখন সেই ব্যক্তি তার নামে নামজারি করে নিয়েছে। এটা হতে পারে জরিপকারকদের ভুলের কারণে অনেক সময় নামজারিটি অন্যের নামে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে পার্শ্ববর্তী যে সহশরিক থাকে তারাও তঞ্চকতা করে তাদের নিজেদের নামে নামজারি করে নেয়। এরকম অনেক সমস্যা আছে, যেই সমস্যার সম্মুখীন হতে হয় যিনি নতুন মালিক হয়েছেন অথবা বংশ পরম্পরায় যিনি ওয়ারিশ সূত্রে উত্তরাধিকার সম্পত্তি পেয়েছেন, সেই সকল ব্যক্তিরাও কিন্তু এরকম সমস্যায় জর্জরিত হয়। তো এরকম যখন হয় তখন আমাদের সবচেয়ে 1 নম্বর কাজ হচ্ছে জমির মালিকানার ইতিহাস সেটি ঠিক রাখতে হবে। তো জমির মালিকানার ইতিহাস যদি আপনি নতুন জমি ক্রয় করে থাকেন তাহলে সেই দলিলের সাথে বায়া দলিলের একটি মালিকানার চেইন ঠিক রাখতে হবে। যদি আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনিও যদি ক্রয় সূত্রে মালিক হয় তাহলে তার একটি দলিল আছে, সেই দলিলের যে ফটোকপি সেটি আপনার সংগ্রহ করতে হবে। এখন অনেকে আছে যে 1 বিঘা সম্পত্তির একটি দলিল, সেখান থেকে 5% সম্পত্তি বিক্রি করেছে, কিন্তু তার একটা ফটোকপি আপনাকে দিছে, কিন্তু মেন দলিল তো আপনি পাবেন না। এখন ওই মেন দলিল যদি আপনি মনে করেন দরকার হয় বা আপনার সার্টিফিকেট কপিটা আপনি না পান, তাহলে আপনি কি করবেন? সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে আপনি একটা ওই দাতার যে দলিলটা মূল দলিল তার একটা সার্টিফিকেট কপিও আপনি তুলে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি সরাসরি এই মালিকানার যে চেইন বা ইতিহাসের সাথে আপনার সিএস খতিয়ান থেকে হালনাগাদ বলবৎ সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডের একটি কপি আপনার কিন্তু দলিলের সাথে সম্পৃক্ত রাখতে হবে। ধারাবাহিকভাবে প্রত্যেকটি রেকর্ড খতিয়ান আপনার কাছে থাকতে হবে। তো এই জমির মালিকানার যে ইতিহাস এই ডকুমেন্টসগুলি আপনার থাকতে হবে। যদি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন তাহলে কি করতে হবে? সেই মৃত ব্যক্তি বাবা মায়ের যে সম্পত্তি সেই সম্পত্তির সকল কাগজপত্র আপনার কাছে রাখতে হবে এবং তার সাথে আপনার একটি ওয়ারিশ কায়েম সনদ সেটি রাখতে হবে এবং বন্টন নামার দলিল, যে ভাই বোনদের মধ্যে বন্টন করেছেন সেই বন্টন নামার যে দলিল সেটি একটা ফটোকপি রাখতে হবে। অর্থাৎ আপনার মালিকানার ইতিহাস ওয়ারিশ সূত্রে সম্পত্তি পান বা ক্রয় সূত্রে সম্পত্তি পান, এই ইতিহাসের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং আপনি কি কারণে আপনার নামজারিটি করতে পারেন নাই, অসৎ উপায় অন্যের নামে হয়েছে, সেই কারণ দর্শায় আপনি সরাসরি একটি কেস করবেন উপজেলা ভূমি অফিস। এই কেসটির নাম আছে মিস কেস। তো এই মিস কেসটি যখন আপনি করবেন তখন এসিল্যান্ড মহোদয় সত্যতা যাচাই বাছাই করে তার অধীনস্থ সার্ভেয়ার, কানুনগো, তহসিলদার যারাই আছে তাদেরকে দিয়ে একটি প্রতিবেদন তৈরি করাবেন এবং তিনি যাচাই বাছাই করে সন্তোষজনক মনে করলে আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার নামজারিটি মিসকেসটি গ্রহণযোগ্য হবে এবং যার নামে নামজারি হয়েছিল সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো তারটা বাতিল হয়ে যাওয়ার পরে আপনি পুনরায় নামজারি করবেন। তো এই নামজারি যখন আপনি করবেন আবেদনের জন্য 20 টাকা আর নোটিশের জন্য 50 টাকা, এই 70 টাকা আপনার প্রথম অবস্থাতে দিতে হয় এবং পরবর্তীতে যখন নামজারি কমপ্লিট হয়ে যাবে তখন আপনার 1100 টাকা দিতে হয়, 1000 টাকা আর 100 টাকা। এই 1100 টাকা দিলে এই 1170 টাকায় আপনার নামজারি কমপ্লিট হয়ে যাবে। অনেক ভাই বোনেরা বলেন যে 1170 টাকা নামজারি হয় না এবং এখানে অনেক টাকা চায়। এখানে আমাদের দেশে যে সমস্ত সংশ্লিষ্ট বিভাগ আছে এখানে অধিকাংশ মানুষরাই হচ্ছে দুর্নীতিবাজ। আমরা যে ভিডিওগুলি করি আইনসম্মত এবং লিগ্যাল যে কথাগুলি আছে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি। 1170 টাকা দিয়ে অনেকেই এখন নামজারি করতেছে এবং যাদের ডকুমেন্টসের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকে তারাও অনেকে নিজেরা কর্মব্যস্ততায় থাকে, অন্য কোনো তৃতীয় পক্ষকে দিয়ে তারা নামজারি করায়, দালাল চক্রর মাধ্যমে তারা নামজারি করে, তাদের জন্য টাকা বেশি লাগে। আবার অনেকের কিছু কিছু কাগজপত্রের মধ্যে ভুল ত্রুটি থাকে, তারা এগুলি সংশোধন না করে দালালের হাতে দিয়ে দেয়, এজন্য বেশি লাগে। সর্বোপরি হচ্ছে আমাদের দেশে সঠিক সময় সঠিক অর্থ দিয়ে আমাদের সব কিছু সমাধান করা সম্ভব না। তারপরেও চেষ্টা করতে হবে যে যে মূল যে টাকাটা 1170 টাকা তার মধ্য থেকে যদি আরও 200-100 টাকা বেশি লাগে, কারণ কম্পোজ করতে টাকা লাগে এবং আউটসোর্সিংয়ে যারা কাজ করে এদের একটা কম্পোজ করাতে তাদেরও কিছু টাকা পয়সা দিতে হয়। এবার যে 1500-1600 টাকার মধ্যে একটি নামজারি
বর্তমান সময় হয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।